কি কি বলছিস তুই এইসব? বৌদি ভাই চলে গেছে মানেটা কি? আর তুই ওকে আটকালি না কেন? অন্তত কিছু বলে চেষ্টা তো করতে পারতিস। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল মেঘা। অভিক আসলে অনেকক্ষণ নিজের ঘরে চুপচাপ বসেছিল সেদিন। সন্ধে হয়ে যাওয়ার পরও মেঘা অভিকের দেখা না পাওয়ায় নিজেই গেছিল আস্তে আস্তে ওয়াকার নিয়ে অভিকের ঘরে। তারপর থমকে থাকা অভিকের কাছ থেকে শুনেছিল সবটা। মেঘা যেন আকাশ থেকে পড়েছিল সেই মুহূর্তে। ও আসলে বেশিরভাগ সময় ঘরেই থাকে নিজের, তাই ঐশী কখন চলে গেছে মেঘা বুঝতেও পারেনি ঠিক। কথাগুলো আনমনেই ভাবছিল। তখনই অভিক আস্তে গলায় বলে উঠল, কিভাবে আটকাতাম ওকে? আমি এতটা ভুল বুঝেছি ঐশীকে, এত খারাপভাবে বিহেভ করেছি। কথাগুলো ঠিক আর শেষ করতে পারলো না যেন। কিন্তু মেঘা এবার দৃঢ়ভাবেই বলল অভিককে, তোকে আমি তখন হাজারবার বলেছিলাম যে যেটা হয়েছে আমার সাথে সেটা একটা অ্যাক্সিডেন্ট। বৌদি ভাইয়ের কোনো দোষ নেই এতে, কিন্তু তুই তো আলাদা মেন্টাল জোনেই ছিলিস যেন তখন। আমার জন্য তোর ওভার পজিটিভনেস, অতিরিক্ত কনসার্নই এই মেন্টাল ব্লকেজটা তৈরি করেছে। আর সেই জন্য তুই বৌদি ভাইয়ের মতন অত ভালো একটা মানুষের সাথে ওইভাবে বিহেভ করলি, এত অপমান করলি যে মেয়েটা চলে গেল এইভাবে শেষে। সিরিয়াসলি, শেম অন ইউ দাদা। একবার নিজের সম্পর্কটা নিয়ে ভাবলি না? একবার যেই মানুষটা তোকে এত ভালোবাসলো তাকে নিয়ে ভাবলি না? এইভাবে নষ্ট করলি নিজের বিয়েটাকে। কথাগুলো কেমন রাগের মাথায় বলেছিল মেঘা, কিন্তু অভি কোনো উত্তর দিতে পারেনি সেই সময়। শুধু চোখটা হঠাৎ ভিজে আসছিল ওর। নিজের ভুলগুলো কেমন স্পষ্ট হয়ে যাচ্ছিল আজ এই ঝাপসা চোখে। মেঘার তবে খারাপ লেগেছিল এরপর অভিককে দেখে। ও যে নিজের ভুলগুলোর মধ্যে ভীষণভাবে জড়িয়ে গেছে এটা বুঝেছিল মেঘা। তাই অভিকের কাছে গিয়ে ওর হাতটা ধরেছিল নিজের শক্তভাবে। তারপর কিছুটা বোঝানোর মতন করেই বলেছিল, দাদা তুই বৌদি ভাইদের বাড়িতে যা, কথা বলার চেষ্টা কর ওর সাথে। দেখ, তুই যেই ভুল যেই ব্যবহারগুলো করেছিস তাতে একদিনে সব ঠিক হবে না, অনেক সময় লাগবে হয়তো, কিন্তু তুই এইভাবে চুপ করে বসে থাকিস না। একবার অন্তত কথা বলার চেষ্টা কর প্লিজ। কথাগুলো বেশ জোর দিয়ে বলেছিল মেঘা। অভিক এরপর আর চুপচাপ বসে থাকেনি ঘরে। ঐশীর কাছে যেতেই হবে ওকে। জানে না ফিরে পাওয়া আর সম্ভব কিনা সেই মানুষটাকে, কিন্তু ক্ষমা ওকে চাইতেই হবে এতগুলো দিনের জন্য। নিজের পুরনো সমস্ত কথা, সমস্ত অপমানগুলোর জন্য, যেটা অভিক না বুঝে রাগের মাথায় করেছে ঐশীর সঙ্গে। কথাগুলো ভেবেই সেদিন কলকাতার ভিড় রাস্তা পেরিয়ে অভিক বেশ জোরেই গাড়ি চালিয়ে এসেছিল ঐশীদের বাড়ি। এরপর কিছুটা মনকে শক্ত করে কলিং বেলটা বাজিয়েছিল দরজার। এরপর কিছুক্ষণের ভিড়ে ঐশীর বাবা দরজা খুলেছিল ওকে। কিন্তু আজ অভিককে দেখে ওনার মুখটা কেমন কঠিন হয়ে গেছিল যেন। অভিক সেটা খেয়াল করেই একটু সময় নিয়ে বলেছিল, ঐশীর সঙ্গে কথা বলা যাবে? ও কোথায়? এই প্রশ্নে ঐশীর বাবা বেশ রাগের সাথেই উত্তর দিয়েছিল, আর কি কিছু বাকি আছে বলার মতন? অভিক এটা শুনে ঠিক কোনো উত্তর দিতে পারেনি। নিজের ওপর রাগে লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছিল ওর। ঐশীর বাবা সেটা দেখে আস্তে গলায় বলেছিল, ভেতরে এসো। অভিক তারপর ড্রয়িং রুমে আসতে উনি কিছুটা সময় নিয়ে বলেছিল, তুমি বসো, আমি ঐশীকে গিয়ে বলছি তুমি এসেছো। কথাটা শেষ করেই উনি আর না দাঁড়িয়ে ঐশীর ঘরে গেছিল। এরপর ঐশী সেই মুহূর্তে চুপচাপ একটা বই নিয়ে বসেছিল নিজের মনে, কিন্তু বাবার আসার শব্দে ওর যেন ঘোরটা কেটেছিল হঠাৎ। ঐশী এরপর কিছু জিজ্ঞেস করার আগেই বাবা বলেছিল, অভিক এসেছে, তোর সঙ্গে কথা বলতে চায়। আমি ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছি ওকে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল বাবা, কিন্তু ঐশী সেটা শুনে কেমন নির্লিপ্ত স্বরে বলেছিল, কিন্তু আর তো কোনো কথা নেই আমার ওর সাথে। যা বলার ছিল সেটা আমি বলেই এসেছি এখানে। এরপর বাকি কথা উকিলের সামনেই হবে। যাই হোক, তুমি প্লিজ ওকে চলে যেতে বলো। কথাগুলো শেষ করে ঐশী আবার বইয়ের পাতায় মন দিয়েছিল। ঐশীকে এই মুহূর্তে যেন পাথরের মতন কঠিন লাগছিল কেমন। অভিককে নিয়ে এতটা নির্লিপ্ত, এতটা নির্বিকারও যে বাবাও সেদিন আর কিছু বলে উঠতে পারল না ঠিক। তবে ঐশীর মনে যে অনেক খারাপ লাগা জমে এরকম নির্লিপ্ততা এসেছে সেটা বুঝতে বাকি রইল না ওনার। ঐশীর বাবা তাই আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল সেই মুহূর্তে। সেদিন এরপর ড্রয়িং রুমে এসে উনি আস্তে গলায় অভিককে বলেছিল, ঐশী তোমার সাথে আলাদা করে কোনো কথা বলতে চায় না আর, তুমি এসো এখন। কথাটা শুনে অভিক যেন নিস্তেজ হয়ে গেছিল কেমন। তবে এই মুহূর্তেও নিজের মনেই বলে উঠেছিল, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, আমি ডিভোর্স দেব না ঐশীকে, অসম্ভব।
কথাটা শেষ হতে ঐশীর বাবা বেশ অবাক হয়েই বলেছিল, তুমি তো নিজের মুখেই বলেছিলে তুমি ঐশীর সাথে থাকতে চাও না। এতগুলো দিন ওকে দোষারোপ করতে নিজের বোনের অ্যাক্সিডেন্টের জন্য, আজ হঠাৎ তাহলে কি হলো? ঐশী ওই বাড়ি ছেড়ে চলে আসতেই তোমার ভালোবাসা জেগে উঠলো? বেশ রেগেই কথাগুলো বললেন উনি, কিন্তু অভিক থমকে থাকা গলায় বলে উঠল এবার, ভুল হয়ে গেছে আমার, বিশ্বাস করুন খুব বড় ভুল করে ফেলেছি। মেঘার অ্যাক্সিডেন্টের পর আসলে আমার মাথা ঠিক ছিল না। একটা সময় মা বাবাকে হারিয়েছি তো, বোনটাই আমার সব। ওকে ওইভাবে হুইল চেয়ারে দেখে আমার মনে হয়েছিল ওই অ্যাক্সিডেন্টটার জন্য ঐশী রেসপন্সিবল। যেহেতু ও ড্রাইভিং ইনস্টিটিউটে ভর্তি করেছিল মেঘাকে, এতটা ইলজিক্যাল ভাবে কি করে ভাবলাম কে জানে। অন্ধ হয়ে গেছিলাম মনে হয় সেই সময়ে। মেঘার অ্যাক্সিডেন্টটাকে আসলে আমি কখনো মেনে নিতে পারিনি। আর তখন ওর শরীরে অত কষ্ট দেখে আমার অন্য কোনো কিছু নিয়ে ভাবার মতন মন ছিল না। খুব হেল্পলেস লাগতো নিজেকে। রাগ হতো ভীষণ সব কিছুর ওপর। হিংস্র মানুষ হয়ে গিয়েছিলাম খুব। ঐশীর সাথে সেই সময় আমি যা নয় তাই ব্যবহার করেছি, যা মনে হয়েছে বলেছি। আমি নিজের দোষে নিজের রিলেশনটাকে এইভাবে নষ্ট করে ফেললাম। ঐশীকে চিনতে এতটা ভুল করলাম। আজ আমার বোন সুস্থ হয়েছে শুধুমাত্র ওর জন্য। ওর চেনা ফিজিওথেরাপিস্টের কাছে মেঘা রিকভার করেছে। ঐশীর চেষ্টায় ও ঠিক হয়েছে। আমি যদি হাত জোর করে ওর কাছে ক্ষমা না চাই, আমি শান্তি পাবো না, সত্যি শান্তি পাবো না। কথাগুলো বলতে বলতে অভিক সেদিন কান্নায় ভেঙে পড়েছিল হঠাৎ। পায়ের জোর হারিয়ে বসে পড়েছিল মেঝেতে। কেমন নিঃস্ব মানুষের মতন কেঁদে উঠেছিল ও। ভীষণ অসহায় লাগছিল ছেলেটাকে সেই মুহূর্তে। ঐশীর বাবার অভিককে এই অবস্থায় দেখে খারাপ লাগছিল খুব। আসলে বোনের অ্যাক্সিডেন্টের ধাক্কাটা সামলাতে পারেনি ছেলেটা ঠিকভাবে, তাই এরকম ভুল করে ফেলেছে। হয়তো মাথা ঠিক ছিল না বলে অতটা বাজেভাবে রিয়াক্ট করেছে ঐশীর ওপর। আর আজ যখন সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, অবশেষে ঐশী দূরে সরে যাচ্ছে পুরোপুরি ওর থেকে, তখন নিজেকে আর সামলাতে পারছে না ঠিক। কথাগুলো ভেবেই সেই মুহূর্তে ঐশীর বাবা অভিককে ধরেছিল শক্ত করে। কোনো রকমে হাত ধরে তুলেছিল মাটি থেকে। তারপর কিছুটা সময় নিয়ে বলেছিল আস্তে গলায়, দেখো, তুমি যে কথাগুলো ঐশীকে বলেছো রাগের মাথায়, যেভাবে বিহেভ করেছো ওর সাথে, তারপর সত্যি আর কিছু বাকি থাকে না। আর আমি ঐশীকে এত কিছুর পর আর কখনো জোরও করতে পারবো না তোমার সাথে থাকার জন্য, কথা বলার জন্য। যতদিন না ওর মনে হচ্ছে, তবে তুমি এই বাড়িতে আসতে পারো। ঐশীর খোঁজ খবর যদি নিতে চাও, নিতে পারো আমার থেকে। আমি তোমাকেও কখনো আটকাবো না। তবে অনেক আশা নিয়ে তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। ভাবিনি যে এইভাবে সম্পর্কটাকে নষ্ট করে দেবে তুমি। যাই হোক, এখন বাড়ি যাও, পরে কথা হবে। কথাগুলো খুব স্থির গলায় বলেছিল ঐশীর বাবা। অভিকও সেই মুহূর্তে আর কোনো উত্তর দেওয়ার অবস্থায় ছিল না। আসলে এতটা ভুলের পর আর কোন মুখে কথা বলবে ভেবে পাচ্ছিল না। তাই নিঃশব্দে বাড়িটা থেকে বেরিয়ে এসেছিল একটা ফাঁকা নিঃসঙ্গ জীবনে, ভালোবাসাহীন পৃথিবীতে। কারোর মুখ ফিরিয়ে থাকা, নিঃশব্দে চলে যাওয়া যে এতটা ভয়ঙ্কর যন্ত্রণার হয়, সেটা অভিকের এর আগে জানা ছিল না। হয়তো জানা ছিল না বলেই সেই পুরনো দিনগুলোতে ঐশীর সাথে অতটা খারাপ ব্যবহার করেছে। অযত্নে অবহেলায় শেষ করেছে প্রত্যেক দিন সম্পর্কটাকে। আজকাল বারবার শুধু এই কথাটাই মনে হয় ওর। আর চারিদিকটা কেমন ঝাপসা কুয়াশায় ঢেকে যায় রোজ। মনে হয় আর যদি একটু নিজের অযৌক্তিক রাগটা কমাতে পারতো, একটু মাথা ঠান্ডা করে পরিস্থিতিটা বিচার করত, ঐশীর সঙ্গে যদি নিজের বাঁধনটা এতটা আলগা না করে একটু শক্ত করে ধরে রাখতো ওকে, তাহলে এই অন্ধকার রাতগুলো আসতো না কখনো অভিকের জীবনে। আজকাল কিছুতেই যেন রাতে ঠিক করে ঘুম আসে না। ঘরটা ঐশীকে ছাড়া ভীষণ ফাঁকা লাগে। আলমারির খালি তাকগুলো তেমন মনে করিয়ে দেয় একজনের অনুপস্থিতিকে। পুরনো সময়গুলো কারণে অকারণে ভিড় করে চোখের সামনে। ঐশীর সকালগুলোতে আলতো করে ওকে ঘুম থেকে তোলা, নিজের নরম স্পর্শে অভিকে ছুঁয়ে দেওয়া, ওর খুব যত্নে বানানো রান্নাগুলো, অনেক অগোছালো রোজের কথার ভিড়, সবকিছু যেন তাড়া করে বেড়ায় অভিককে। মনে হয় কতটা দামি সময় হারিয়ে ফেলেছেন জীবন থেকে। এই সময়গুলোতে ঐশীকে দেখতে ইচ্ছে করে খুব। মনে হয় যখন ঐশী একই বাড়িতে ছিল, তখন তো অভিক সারাক্ষণ ভুল বুঝে এড়িয়ে চলতো ওকে। আর আজ যখন কাছে নেই, তখন চোখ শুধু সেই একজনকেই খোঁজে দিনরাত। তাই অভিক রোজই অফিসের পর যায় ঐশীদের বাড়ি। আগে যদিও কলিং বেল বাজানোর মতনও মনের জোর হতো না ওর। ঐশীর বাবার চোখাচোখি হতেও কেমন লজ্জা লাগতো যেন।
যার মেয়েকে অকারণে এত হার্ট করেছে, অপমান করেছে, তার সামনে দাঁড়াতে কেমন ইতস্তত লাগতো অভিকের। তাই ও বাড়ির বাইরেটাই দাঁড়িয়ে থাকতো রোজ। ঐশী ঘরের জানালার সামনে যদি কখনো আসতো, অভিক দেখতো ওকে এক পলক। মনে হতো শুধুমাত্র নিজের ভুলের জন্য আজ এতটা দূরত্ব, এতটা অভিমানের পাহাড় ওদের মধ্যে। আজ ঐশীর সাথে দুটো কথা বলারও যেন অধিকার নেই ওর। তবে কিছুদিন বাদে এইভাবে ওকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল ঐশীর বাবা। সেদিন উনি অভিকের কাছে না এসে থাকতে পারেনি। ছেলেটার চোখ মুখ এমনি কেমন বসে গেছে। একদিন খুব ক্লান্ত চেহারা হয়ে গেছে অভিকের। তাই আর আগের দিনের মতন কঠিন গলায় কথা বলতে পারেননি উনি। বরং কিছুটা আলতো স্বরেই বলেছিল, অভিক তুমি এখানে? আর এইভাবে বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? আমি বাজারে যাওয়ার জন্য দরজা না খুললে তো দেখতেই পেতাম না তোমাকে। কথাগুলো শুনে অভিক ঠিক কি বলবে বুঝতে না পেরে একটু এলোমেলো হয়ে উত্তর দিয়েছিল, না মানে এমনি এসেছি, আমি ভেতরে যাব না, আমি চলে যাচ্ছি। কথাটা বলেই অভিক সেই মুহূর্তে তাড়াহুড়ো করে যেতে যাচ্ছিল, কিন্তু পারল না। ঐশীর বাবা ওকে আটকে দিল নিজের কথায়। কেমন জোর দেখিয়ে বলল, একদম না, ভেতরে এসো তুমি, এত হেজিটেট করার কিছু নেই, এসো। কথাটা বলে দরজা থেকে সরে দাঁড়িয়েছিল উনি। অভিক এরপর আর না বলতে পারেননি নিজে। আস্তে আস্তে কিছুটা ইতস্তত হয়ে ভিতরে এসেছিল বাড়ির। ঐশীর বাবা এবার ওকে বসিয়ে জল মিষ্টি দিয়েছিল। অভিকের যদিও সেই সময় কিছুই গলা দিয়ে নামছিল না। এলোমেলো চোখে ও শুধুই ঐশীকে খুঁজছিল। ব্যাপারটা ঐশীর বাবা খেয়াল করে নিজে থেকেই বলেছিল, তুমি যাকে খুঁজছো সে নেই বাড়িতে, একটা বন্ধুর বাড়ি গেছে, ফিরবে কিছুক্ষণের মধ্যে, তুমি বসো একটু, চলে আসবে। কথাটা শুনে অভিক আর কিছু বলেনি ঠিক, নিশ্চুপভাবে শুধু অপেক্ষা করছিল ঐশীর। এরপর অল্প সময়ের ভিড়ে কলিং বেলটা বেজেছিল বাড়ির। ঐশীর বাবা এবার তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতেই মুখোমুখি হয়েছিল দুজন আরেকবার। অভিক সেই মুহূর্তে ঐশীকে দেখে উঠে দাঁড়িয়েছিল নিষ্পলকভাবে। ঐশী ও বাড়িতে ঢুকেই এইভাবে অভিককে দেখে থমকেছিল কিছুক্ষণ। ও এখানে কি করছে? কথাটা মনে আসতেই বাবা বলে উঠেছিল, অভিক তোর সাথে দেখা করতে এসেছে, ও রাস্তায় দাঁড়িয়েছিল, আমি দেখে ভেতরে নিয়ে এলাম। যাই হোক, তোরা কথা বল, আমি আমার ঘরে যাচ্ছি। কথাটা বলে ঐশীর বাবা যেতে যাচ্ছিল, কিন্তু থমকে দাঁড়ালো হঠাৎ ঐশীর কথায়। ও খুব কঠিন গলায় বলেছিল সেই মুহূর্তে, আমার আর কোনো কথা নেই ওর সাথে বাবা, আমি আগেও বলেছি তোমাকে, যদি ডিভোর্স নিয়ে কিছু কথা থাকে তাহলে সেটা উকিলের সামনে হবে। কথা শেষ করে ঐশী আর দাঁড়ালো না। অভিককে প্রায় অদেখা করেই চলে গেল নিজের ঘরে। অভিক তবে ঠিক কিছু বলতে পারল না এখন। মনে হলো হয়তো নিজের পুরনো ব্যবহারটাই ফেরত পেল এইভাবে। একটা সময় তো একই বাড়িতে থেকে অভিক চিনত না ঐশীকে, কথা বলতো না, কাছে আসতো না। আজ ঐশীও তাই এইভাবে চলে গেল, দুজনের মধ্যে একটা নিস্তব্ধতার পাহাড় তৈরি করে। কথাগুলো ভাবতে ভাবতে কেমন পাথরের মূর্তির মতন স্থির হয়েছিল অভিক। সেই সময় ঐশীর বাবা কাছে এসেছিল ওর, কিন্তু ঠিক কি বলবে বুঝতে পারছিল না। তখন অভিকই শান্ত গলায় বলেছিল, বাবা, আমি কি ঐশীর খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে এখানে আসতে পারি? আমি দেখা করার জন্য কখনো ওকে জোর করব না, কোনোভাবে ওকে ডিস্টার্ব করব না, শুধু যদি দূর থেকেও একবার দেখতে পারি ওকে। কথাটার শেষ আর ঠিকভাবে করতে পারেনি অভি। গলাটা কেমন ধরে এসেছিল তার আগেই ওর, মন ভাঙার কষ্টে। কিন্তু ঐশীর বাবা এই মুহূর্তে কিছু না ভেবেই বলেছিল সহজভাবে, নিশ্চয়ই, তোমার যখন মনে হবে তুমি আসতে পারো এখানে, আমার পারমিশন নেওয়ার কিছু নেই। আসলে মাঝে মাঝে খারাপ লাগাগুলো এত বেশি হয় যে সেই পুরনো সময়গুলো ভুলতে সময় লাগে। কিন্তু তার মানে যে সারা জীবন কেউ মুখ ফিরিয়ে থাকবে সেটাও নয়। আমি আমার মেয়েকে চিনি, ও এতটা কঠিন কখনো হতে পারবে না। শেষ কথাটা বেশ জোর দিয়ে বলার চেষ্টা করেছিলেন উনি। হয়তো অভিককে বোঝাতে চেয়েছিলেন এইভাবে। আসলে আজ কেন জানে না, ছেলেটাকে দেখে খারাপ লাগছে খুব। ঐশীকে ছাড়া ও যে ভালো নেই সেটা অভিকের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখের নিচে কালি, হালকা নাকাটা দাড়ি, অনেক দিনের না ঘুম হওয়া ক্লান্ত মুখ চোখ, সব মিলিয়ে কেমন অন্যরকম লাগছে ছেলেটাকে। আগের দেখা বিজনেসম্যান অভিক সেনগুপ্তর সাথে এর যেন কোনো মিলই নেই। যাই হোক,
সেদিন ঐশীর বাবার এসব ভাবনার ভিড়ে অভিক বেরিয়ে এসেছিল ঐশীদের বাড়ি থেকে নিঃশব্দে, তবে একলা এই রাস্তায় যেন আর সামলাতে পারেনি নিজেকে। বৃষ্টির মধ্যে শহরের এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ড্রাইভ করেছিল অনেকক্ষণ। আসলে পুরনো স্মৃতিগুলো যেন কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে ওকে। আরেকবার ভীষণভাবে ইচ্ছে করছে ঐশীর বুকে মাথা রাখতে, ওর ভালোবাসার স্পর্শটুকু পেতে, ওকে খুব শক্ত করে আঁকড়ে ধরতে। কিন্তু এটা যে আর সম্ভব না, এটা কিছুতেই মন মানতে চাইছে না আর। একই শহরে থেকেও যে ঐশী এক আলোকবর্ষ দূরে অভিকের থেকে, সেটা যেন আর সহ্য করতে পারছে না অভিক। তাই সেই কাছের মানুষটাকে না পাওয়ার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে আজও। একটু একটু করে এই রাতের অন্ধকার প্রচণ্ড বৃষ্টির মধ্যে মিশে যাচ্ছে অভিক ধীরে ধীরে। এরপর ৯টা মাস কেটে গেছে ক্যালেন্ডারের পাতা থেকে। অভিকের চেনা পৃথিবীতে অনেক বদল ঘটেছে এর মধ্যে। জীবনটা আজ একদম ছন্নছাড়া অগোছালো যেন। কিন্তু ঐশী এই ব্যাপারে জানে না যদিও কিছুই, আর জানতে চায়ও না কখনো। আসলে এই কমাসে যতবার অভিক ওদের বাড়িতে এসেছে, ঐশী বেরোয়নি ঘর থেকে। কথা বলা তো দূরে থাক, দেখাও করতে চায়নি কোনোদিন। আসলে মেঘার অ্যাক্সিডেন্টের পর থেকে অভিকের পুরনো ব্যবহারগুলো কাচের টুকরোর মতন বিঁধে আছে মনে ওর। সেই দিনগুলোর অপমানগুলো এতটাই তীব্র ছিল যে ঐশী আর ভাবতেও পারে না অভিকের সামনে মুখোমুখি দাঁড়ানোর কথা, ওকে নিজের কাছে আসতে দেওয়ার কথা। একসাথে জীবন কাটানো তো দূরে থাক, ঐশী একই ঘরে কিছুক্ষণের জন্য ওই মানুষটার সাথে আর থাকতে পারবে না কোনোদিন। আর এরকম একজনের কাছে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, যার কাছে ঐশী কোনোদিন কাছের মানুষ হতেই পারেনি। অভিক তো মেঘার নিজের জীবনে ঐশীকে সবসময় একজন বাইরের লোকই ভাবতো, আর অ্যাক্সিডেন্টের পর সেটাই বুঝিয়ে দিয়েছে বারবার। একই বাড়িতে কেমন ফার্নিচারের মতন পড়ে থাকতো ঐশী, যার দিকে অভিক রাগে ফিরেও তাকাতো না সেই সময়। তাহলে আজ ঐশী কেন দরজা খুলবে নিজের, কেন কথা শুরু করবে? আর কথাগুলো প্রত্যেকবার অভিক এই বাড়িতে এলে মনে হয় ওর, আর মনটা যেন পাথরের মতন কঠিন হয়ে যায় ঐশীর। সেই মুহূর্তে ও শুধু নিজের ঘরের দরজাই না, মনের দরজাও বন্ধ করে দেয় অভিকের জন্য, ভীষণ শক্তভাবে। তবে এর মধ্যে ঐশী নিজের জন্য একটা চাকরি জোগাড় করে ফেলেছে আবার। মেঘার ট্রিটমেন্টের জন্য সেই সময় চাকরিটা ছাড়তে হয়েছিল ওকে। দিনের বেলাগুলো ফাঁকা না রাখলে অভিকে লুকিয়ে তো কখনোই নিজের চেনা ফিজিওথেরাপিস্টকে দিয়ে ট্রিটমেন্ট করানো যেত না মেঘার। যাই হোক, এরপর ভীষণ চিন্তা ছিল ওর। এই বাজারে নতুন চাকরি পাওয়াটা বেশ কঠিন। ভাঙা সংসার, ভাঙা সম্পর্ক নিয়ে এরপর যখন বাড়ি ফিরেছিল একা ঐশী, তখন শুধু এই একটাই চিন্তা ঘুরতো মাথায়। একটা কাজ পাওয়ার চিন্তা, একটা চাকরির চিন্তা। আসলে পুরনো সবকিছু ভুলে থাকার জন্য কোনো একটা কাজের মধ্যে হারিয়ে যেতে চেয়েছিল। শুধু অনেক ব্যস্ততা চেয়েছিল জীবনে। আর অবশেষে বেশ কয়েকটা ইন্টারভিউ দেওয়ার পর জেকে এন্টারপ্রাইজ থেকে অ্যাকাউন্টেন্টের চাকরির অফারটা চলেই এলো ঐশীর কাছে। এরপর আর না বলার কোনো প্রশ্নই ছিল না ওর। ১ সপ্তাহের মধ্যেই সব ফর্মালিটিস কমপ্লিট করে চাকরিতে জয়েন করেছিল ঐশী। আর তারপর ধীরে ধীরে হারিয়ে গেছিল জীবনের ব্যস্ততায়, কাজের ভিড়ে। যেন জোর করে নিজেকে কঠিন করে আস্তে আস্তে আবছা করে ফেলেছিল অভিকের স্মৃতিগুলো ঐশী। অস্পষ্ট কুয়াশায় মুড়ে ফেলেছিল পুরনো দিন, পুরনো সময়কে। কিন্তু ঐশী জানতো না এই আবছা ছবি হঠাৎ একদিন স্পষ্ট হবে আবার। আরেকবার না চাইতেও মুখোমুখি হতেই হবে দুজনকে। দরজাটা ঐশীকে খুলতেই হবে নিজের। সেদিনটা ছিল ঐশীর বাবার জন্মদিন। ঐশী সকাল থেকে ছুটি নিয়েছিল, তাই নিজের হাতে বাজার করে এনে রান্না করেছিল বাবার জন্য। তবে সকাল থেকেই বাবার মুখে একটা কথা ছিল, সন্ধেবেলা নাকি কোনো এক বন্ধুকে ইনভাইট করেছে জন্মদিনের জন্য। ঐশী জানতো শুধু উকিল কাকু আসবে প্রত্যেকবারের মতন, কিন্তু আর কে আসবে বুঝতে পারছিল না ঠিক। তবে বাবাকে এই বন্ধুর নাম জিজ্ঞেস করতে গেলেই বাবা যেন কেমন এড়িয়ে যাচ্ছিল বারবার। যাই হোক, ঐশী আর বেশি মাথা ঘামায়নি এরপর। সন্ধেবেলার জন্য নিজেই একটা কেক বেক করতে ব্যস্ত হয়ে গেছিল বিকেল থেকে। কিন্তু এরপর ঘড়ির কাঁটা যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল আর 7:30টার ঘরে পৌঁছলো, তখন কলিং বেলটা বেজে উঠল বাড়ির। ঐশী তখন সেজেগুজে রেডি, নিশ্চয়ই উকিল কাকু এসেছে কথাটা ভেবেই দরজাটা খুলেছিল হাসি মুখে। কিন্তু দরজার ওপারে মানুষটাকে দেখে ঐশীর মুখের হাসি মিলিয়ে গেছিল এক মুহূর্তে।
অভিক এখানে কেন এসেছে আজ উকিল কাকুর সাথে? কথাটা ভেবেই কেমন থমকে গেছিল। তবে অভিকও সেই সময় কেমন নিষ্পলকভাবে তাকিয়েছিল ঐশীর দিকে। বুঝতে পারছিল ওকে দেখে ঐশীর একটুও ভালো লাগেনি আজকের দিনে। আসলে ঐশীর বাবা এতবার করে বলেছিল তাই, নইলে আজকে ঐশীর দিনটা এইভাবে নষ্ট করতো না ও এখানে এসে। কথাটা ভাবতে ঐশীর বাবা ঐশীর পেছন থেকে হাসি মুখে এগিয়ে এসেছিল ওদের দিকে। তারপর খুব সহজ গলায় বলেছিল, আরে বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো তোমরা। আমি জানতাম তোরা একসাথেই ঢুকবি আজ। শেষ কথাটা বাবা উকিল কাকুর উদ্দেশ্যেই বলেছে। এটা ঐশীর বুঝতে অসুবিধা হলো না কোনো, কিন্তু ঐশী অবাক হয়ে গেছিল সেই মুহূর্তে। বাবা কি করে এটা করতে পারলো নিজের জন্মদিনে? এই ছেলেটাকে ডাকার মানেটা কি? কথাটা ভাবতেই অভিকরা ভেতরে ঢুকে পড়েছিল এর মধ্যে। কিন্তু ঐশী এবার ড্রয়িং রুমে এসে সবার সামনেই বলল বাবাকে খুব কঠিন গলায়, তুমি কি চাইছিলে না যে এই জন্মদিনে আমি তোমার সঙ্গে থাকি? তাহলে সেটা মুখেই বলে দিলে পারতে। এরকম ভাবে অভিককে ডেকে আমার সামনে দাঁড় করিয়ে তো এটা বোঝানোর দরকার ছিল না। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল ঐশী, কিন্তু অভিকের মুখটা এইসব শুনে ছোট হয়ে গেছিল খুব এক মুহূর্তে। কিন্তু ঐশীর এই কথার উত্তরে ওর বাবা খুব শান্ত গলায় বলেছিল, মাথাটা ঠান্ডা কর একটু, অনেকদিন হয়ে গেছে ঐশী। এই ছেলেটা এতগুলো মাস ধরে প্রত্যেক সপ্তাহে 3-4 দিন করে আসে শুধু তোর সাথে একবার কথা বলার আশায়, রোজ ফোন করে আমার কাছে তোর খোঁজ খবর নিতে। এতদিন বাদে এবার অন্তত তুই পুরনো ঘটনাগুলোকে ভুলে অভিকের সাথে একবার কথা বল। এতটা শাস্তিও কাউকে দেওয়া উচিত না, কথাটা বেশ জোর দিয়ে বলেছিলেন উনি। কিন্তু ঐশী এই কথার উত্তরে সে কঠিনভাবেই বলল, আমি কাউকে কোনো শাস্তি দিচ্ছি না বাবা। আর ওর ওপর আমার রাগ অভিমান কোনো কিছুই নেই, আর থাকবেও না কখনো, কারণ আমার কাছে এই সম্পর্কটা শেষ, অনেক দিন আগেই শেষ। এরপর আমার অভিকের সাথে কোনো কথা নেই বলার। আমি শুধু একটা জিনিসই চাই, লিগালি এই বিয়েটা থেকে বেরিয়ে আসতে। কথাগুলো ঐশী সেদিন অভিকে শুনিয়েই বলেছিল আসলে। অভিকের এটা জানা দরকার, একটা সরিতে সবকিছু ঠিক হয় না। পুরনো খারাপ লাগাগুলো অত সহজে মোছে না। তবে অভিক সেই মুহূর্তে ভেঙে পড়েছিল হঠাৎ। ঐশী যে আর ওর সাথে থাকতে চায় না, এটা যেন আজ খুব বেশি করে বুঝেছিল অভিক। তাই নিজেই আস্তে গলায় বলেছিল, তুমি যেটা চাও সেটাই হবে। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো ঐশী, আর আসবো না এখানে, তুমি ভালো থেকো। কথাগুলো একসাথে বলেই অভিক চলে যেতে যাচ্ছিল, কিন্তু থমকে গেল ঐশীর বাবার ডাকে। ঐশীর বাবা আজ বেশ দৃঢ়ভাবেই বলল, দাঁড়া অভিক, আমার কিছু কথা আছে। কথাটা বলেই উনি ঐশীর দিকে তাকিয়ে বললেন, এত সহজে সবকিছু শেষ হয় না ঐশী, মানছি অভিক তোকে ভুল বুঝেছিল, ও খুব খারাপ ব্যবহার করেছে তোর সাথে, কিন্তু তার জন্য আজও প্রচণ্ডভাবে রিপেন্ট করছে। ছেলেটার চেহারাটা একবার দেখেছিস? অভিককে দেখে যে কেউ বলবে যে ও ভালো নেই, আর একটা সুযোগ তো সবাই রিজার্ভ করে। কথাগুলো শুনে ঐশী এবার সোজাসুজি জিজ্ঞেস করেছিল ওর বাবাকে, তুমি ঠিক কি চাও বাবা? আমি আবার আগের মতো সংসার করি অভিকের সঙ্গে? সরি, এটা আর কোনোদিন সম্ভব না আমার পক্ষে। এই কথাটা শুনে ঐশীর বাবা খুব ঠান্ডা মাথায় বলেছিল, না আমি সেটা বলছি না, আমি শুধু তোর কাছ থেকে একটা মাস চাই, ব্যাস। তুই অভিকের সাথে 1 মাস কাটিয়ে দেখ, আর যদি তারপরও তোর একই ডিসিশন থাকে তাহলে আমি এই ডিভোর্সটা আর আটকাবো না। কিন্তু এই একটা মাস তুই অভিককে সুযোগটা দে, ওর পুরনো ভুলগুলোকে ঠিক করার সুযোগ। ধরে নে এটাই আমার জন্মদিনের গিফট। কথাগুলো শুনে ঐশীর আর কিছু বলার ছিল না ঠিক। আসলে এই একটা মানুষের মুখের ওপর ও সত্যি কিছু বলতে পারে না কখনো, তাই নিজের মনের বিরুদ্ধে গিয়েও রাজি হতে হলো 1 মাস এমন একটা মানুষের সাথে থাকার জন্য যে আর ওর মনের কোথাও নেই। সেদিনের পর ঐশী শুধুমাত্র বাবার কথা রাখার জন্য আরও একবার ফিরেছিল অভিকের সাথে ওই বাড়িতে, কিন্তু এই ফেরাটাই শেষ ফেরা। ঐশী 1টা মাস কোনোভাবে কাটিয়ে পুরোপুরি বেরিয়ে আসবে এই রিলেশনটা থেকে, আর তখন আর কারোর কিছু বলারও থাকবে না। কথাগুলো খুব স্পষ্টভাবে ভেবে রেখেছিল ঐশী মনে। কিন্তু সেদিন বাড়ি আসার পর ঐশী হঠাৎ কেমন নিস্তব্ধতা খেয়াল করেছিল এই বাড়িটায়, যেটা আগে ছিল না। মেঘাকে এসে থেকেও দেখেনি কোথাও। আজ তো রবিবার, কলেজ ছুটি, আজ তো মেঘার বাড়ি থাকার কথা। আর মেঘার সাথে ঐশীর যেরকম সম্পর্ক ছিল, সেখানে ঐশী বাড়িতে এলে মেঘা অন্তত একবার আসতো ওর সাথে দেখা করতে। যদিও এই কমাসে মেঘার সাথে ঐশীর সেরকম কোনো কথা হয়নি ফোনে। আসলে অভিকের কথাগুলো আজও
কানে বাজে ওর। মেঘা আর অভিকের জীবনে ঐশী তো একজন বাইরের লোক ছিল, যার আশাতেই মেঘার অত বড় ক্ষতি হয়েছে। এই সব শোনার পর ঐশী ঠিকই করে নিয়েছিল এই বাড়ি থেকে বেরোনোর পর ও আর মেঘার সাথেও কোনো রকম যোগাযোগ রাখবে না, আর কোনো ব্যাপারে থাকবে না ওদের। কিন্তু মেঘা প্রথম প্রথম ফোন করতো ওদের, ফিরে আসতে বলতো বারবার, নিজের দাদার হয়ে সরিও বলতো ওকে পুরনো সব কিছুর জন্য। কিন্তু ঐশী প্রত্যেকবারই একটাই উত্তর দিত মেঘাকে, যে ওর পক্ষে আর কোনোদিন অভিকের সাথে থাকা সম্ভব না। এরপর ধীরে ধীরে মেঘার ফোন আসা কমতে থাকে, আর ঐশীও নতুন চাকরি, কাজের চাপের মধ্যে মেঘাকে কল করা, খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছিল নিজে থেকে। কথাগুলো আজ ঘরে বসে ভাবছিল ঐশী একা একা, যেই ঘরে একটা সময় অভিকের সঙ্গে থাকতো, আজ এতগুলো মাস বাদে এই ঘরটাকে কেমন অচেনা লাগছিল যেন। এই সব এলোমেলো ভাবনার ভিড়েই অভিক এসেছিল সেদিন ঘরে। একটু থমকেও ডেকেছিল তারপর ঐশীকে। ঐশী এবার ভাবনার আড়াল থেকে বেরিয়ে এসে তাকিয়েছিল ওর দিকে। অভিক তখন নিজের এতদিনের নিস্তব্ধতা ভেঙে বলেছিল ঐশীকে স্থির গলায়, থ্যাঙ্কস এখানে আসার জন্য, আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। আমি জানি একটা সরিতে কোনো কিছু ঠিক হয় না, কিন্তু আমি না। কথাটাকে আর শেষ করতে না দিয়েই ঐশী এবার বলে উঠল অভিককে, আমি এখানে কোনো কিছু ঠিক করার জন্য আসিনি, কিন্তু আমি এখানে এসেছি শুধুমাত্র আমার বাবার কথা রাখতে। কারণ ওই মানুষটার মুখের ওপর আমি কোনোভাবে না বলতে পারি না। আর এই 1 মাস আমরা একই ঘরে হয়তো থাকবো, কিন্তু একসাথে থাকবো না, আর খুব দরকার ছাড়া আমাদের মধ্যে কোনো কথা না হওয়াই ভালো। কথাটা বলে ঐশী আর অভিকের উত্তরের কোনো অপেক্ষা না করে সেই দিন চুপচাপ নিজের জিনিসপত্র গোছানোতে মন দিয়েছিল। আর অভিকও সেই সময় কিছু বলার মতন খুঁজে পায়নি ঠিক, শুধু মনে হচ্ছিল একটা অদেখা কাচের ভীষণ মোটা দেওয়াল আছে দুজনের মাঝে। আর অভিক একই ঘরে ঐশীর এতটা কাছে থাকলেও এই দেওয়ালটাকে ভাঙতে পারবে না কখনো। সেদিনের পর একই বাড়িতে একই ঘরে দুজন অচেনা মানুষ থাকতে শুরু করেছিল আবার। তবে প্রথম রাতে ঐশী যখন সোফায় শুতে যাচ্ছিল, অভিক আটকে ছিল ওকে, খুব নরম গলায় বলেছিল, তুমি প্লিজ খাটে ঘুমো, এইভাবে সোফায় শোয়ার কোনো দরকার নেই। ঐশী সেই কথায় একটা লাইনে উত্তর দিয়েছিল, সরি, আমি তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না। কথাটা শুনে অভিক থমকে হেসেছিল হঠাৎ, তারপর আস্তে গলায় বলেছিল, জানি, কিন্তু সোফায় আমি শোবো, তুমি না। কথাটা বলে ঐশীর কোনো উত্তর আসার আগেই ও খাট থেকে নিজের বালিশটা নিয়ে শুয়ে পড়েছিল সোফায়। ঐশী সেই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেছিল যেন। তবে এরপর আরও কোনো কথা বাড়ায়নি অভিকের সঙ্গে। কিন্তু এরপর প্রত্যেকটা রাতেই অভিক সোফায় ঘুমোতো কিছু না বলে। তবে ঐশী মাঝে মাঝে খেয়াল করতো এই রাতগুলোতে অভিকের উসখুসভাবে এদিক ওদিক ফেরা, ঠিকভাবে ঘুমোতে না পারাগুলোকে। অভিক যে মাঝে মাঝেই ঘাড়ে হাত দিয়ে বসে পড়তো মাঝরাতে, বা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতো একা একা, এই সবও খেয়াল করতো আনমনে। ওর যে সোফায় ঘুমিয়ে ঘাড়ে ব্যথা হচ্ছে, আনকমফোর্টেবল ফিল করছে রোজ, এটা বুঝতে পারতো ঐশী, কিন্তু ঠিক কিছু বলতে পারতো না ওকে নিজে থেকে। আসলে মনের দূরত্ব বোঝানোর জন্য চুপ করে থাকাটা খুব দরকার, যে নইলে ভুল ধারণা তৈরি হয়ে যেতে পারে অভিকের। মনে হতেই পারে যে ঐশী এখনো ওর ভালো খারাপ থাকা নিয়ে চিন্তা করে, তাই চুপচাপ সবকিছু অদেখা করে যেত ঐশী রাতগুলোতে। কিন্তু একদিন আর পারলো না এইভাবে। সেদিনও অভিক মাঝরাতে উঠে বসেছিল ঘাটের যন্ত্রণায়। অন্ধকার ঘরে ঐশী তখন দূরে ঘুমিয়েছিল। অভিক সেই মুহূর্তে এক মনে দেখছিল কালো রাতে আবছা হয়ে যাওয়া ঐশীকে। মনে পড়ে যাচ্ছিল পুরনো সময় ও এই মেয়েটাকে কিরকম শক্ত করে আঁকড়ে ধরে ঘুমোতো রোজ। ভয়ের স্বপ্ন দেখলে ও ঘুমের ঘোরেই জড়িয়ে ধরতো ঐশীকে। অথবা অনেক কাজের চাপ থাকতো যেই দিনগুলোতে, তখন রাতে ঐশীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তো বেখেয়ালে। আর আজ এই মেয়েটা কত দূরে ওর থেকে, কেমন আবছা কোনো ছবির মতো, যাকে কখনো ছোঁয়া যাবে না। কথাগুলো এক মনে ভাবছিল অভিক। তখনই ঐশীর জলতেষ্টায় ঘুম ভেঙেছিল হঠাৎ, আর চোখ খুলে খেয়াল করেছিল সোফায় বসে থাকা অভিককে। সেদিন এরপর আরও কিছু না বলে থাকতে পারেনি। ঘরের আলো জ্বালিয়ে ও সোজাসুজি ভাবেই বলেছিল, তোমার সোফায় ঘুমোতে প্রবলেম হয় রোজ, আমি তাহলে কিন্তু অন্য ঘরে ঘুমোতে পারি। এই বাড়িতে তো আর ঘরের অভাব নেই, তুমি এই খাটে কমফোর্টেবলি ঘুমো। কথাগুলো বেশ জোর দিয়ে বলার চেষ্টা করেছিল ঐশী, কিন্তু অভিজ্ঞকে থামিয়ে কিছুটা অসহায়ভাবেই বলেছিল যেন থেমে থেমে, প্লিজ ঐশী, অন্য ঘরে যাওয়ার কথা বলো না আর। অলরেডি অনেক ডিস্ট্রেস আছে, আর দরকার নেই। জানি এই 1 মাস বাদে আমি হয়তো চাইলেও কখনো দেখতেও পাবো না তোমাকে, কিন্তু অ্যাটলিস্ট এই একটা মাসের জন্য আমার এইটুকু কাছে থাকো, আই রিকোয়েস্ট দিস। কথাটা বলে অভিক 2-1 মিনিট চুপ ছিল কেমন নিজের মনে। ঐশীও এই মুহূর্তে ঠিক কি বলবে যেন বুঝতে পারছিল না
না নিজে, হঠাৎই আলো আধারে রাতে ছেলেটাকে যেন ভীষণ ফ্যাকাশে ছন্ন ছাড়া লাগছিল। ওর চোখের কোণের কালিটাও খুব স্পষ্টভাবে ধরা দিচ্ছিল অভিকের ঐশীর সামনে। তাহলে কি অভিক ভালো নেই? কথাটা যেন আনমনেই মনে এসে ভিড় করছিল ওর। কিন্তু তখনই অভিক ঘরের নিস্তব্ধতা ভেঙে আবার বলে উঠেছিল শান্ত গলায়, আলো নিভিয়ে দাও, ঘুমিয়ে পড়ো তুমি, অনেক রাত হয়েছে। সেদিন কথাটা বলে অভিক নিজেই উঠে আলোটা নিভিয়ে দিয়েছিল ঘরের, আর আবার সে পুরনো কালো অন্ধকারে ঢেকে ফেলেছিল নিজেকে। কিন্তু ঐশী এই রাতে প্রথম যেন খেয়াল করেছিল এই বদলে যাওয়া অভিককে। পুরনো ছেলেটার সাথে এর তো কোনো মিলই নেই, আর কেমন নিস্তেজ চুপ করে যাওয়া একটা মানুষ হয়ে গেছে অভিক। এত শান্ত, এত থমকে থাকা চেহারা তো ওর আগে ছিল না। এর কারণ কি? মেঘার না থাকাটাও, ঐশীর চলে যাওয়া, তারপর মেঘারও বাড়ি ছেড়ে চলে যাওয়া কি অনেক বড় ধাক্কা দিয়েছে অভিককে? কথাটা ভাবতে ভাবতে রাতটা কাটিয়েছিল ঐশী। এরপর আসলে এখানে আসার পর থেকে ঐশী মেঘাকে একবারও দেখেনি বাড়িতে। একদিন অপেক্ষা করে তারপর নিজেই গেছিল মেঘার ঘরে খোঁজ নিতে, কিন্তু দরজা খুলে একটা অন্ধকার ঘর ফেরত পেয়েছিল ঐশী। অনেকদিন কারণ না থাকার ছাপ ছিল এই ঘরে। কেমন বইয়ের টেবিলটাও ফাঁকা ছিল। তাহলে কি মেঘা পড়াশোনার জন্য অন্য কোথাও গেছে? কিন্তু অভিক মেঘাকে নিয়ে যেরকম চিন্তা করে, তাতে তো মেঘাকে একা কোথাও পড়াশোনার জন্য ছাড়া সম্ভব না ওর পক্ষে। কথাগুলো ভেবেই ও এরপর একজন কাজের লোককে জিজ্ঞেস করেছিল মেঘার কথা, আর উত্তরে জানতে পেরেছিল বড় একটা ঘটনা। সেদিন কাজের মাসি যদিও পুরোপুরি কিছু বলতে পারেনি ওকে, কিছুটা খাপছাড়া ভাবেই বলেছিল, মেঘা দিদি তো 4 মাস হলো বাড়ি ছেড়ে চলে গেছে, আর থাকে না এখানে। আসলে স্যারের সাথে কোনো একটা ব্যাপারে খুব বড় ঝামেলা হয়েছিল মেঘা দিদির। তারপর রাত্রিবেলা কাউকে কিছু না বলেই দিদি বাড়ি ছেড়ে চলে গেছিল। স্যার যদিও তারপর অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে শুনেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কথাগুলো শুনে ঐশীর যেন ধাক্কা লেগেছিল কেমন। অভিক নিজের বোনকে নিয়ে ঠিক কতটা কনসার্নড, কতটা প্রোটেক্টিভ, এটা খুব ভালো করে জানে ঐশী। কিন্তু কি এমন হলো যে মেঘাও দূরে চলে গেল অভিকের থেকে? প্রশ্নটা মনে অনেকবার এলেও ও অভিকের কিছু জিজ্ঞেস করেনি কখনো নিজে থেকে। আসলে প্রয়োজন ছাড়া হিসেবের বাইরে তো কোনো কথা নেই ওদের দুজনের। এই নিয়মটা ঐশীরই তৈরি করা, আর নিজের তৈরি নিয়ম ভাঙার তো কোনো ইচ্ছে নেই ওর। তবে এর মধ্যে একদিন একটা ঘটনা হলো। ঐশীর বাবার সেদিন ডাক্তারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। হাই প্রেশার তো, তাই প্রত্যেক মাসে একটা করে চেক আপ করতেই হয়। সেই মতন দুপুর 3টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, কিন্তু ঐশীর লাস্ট মোমেন্টে অফিসে কাজ পড়ে গেল ইম্পর্টেন্ট। হঠাৎ করে কোম্পানির ডিরেক্টর এই মাসের সমস্ত হিসেব চেয়ে পাঠিয়েছিল ঐশীর থেকে। তাই কিছুতেই আর অফিস থেকে সেদিন দুপুরে বেরোতে পারলো না ঐশী। এমনকি বাবাকে ফোন করে ইনফর্ম করারও সময় পায়নি ঠিকও। যাই হোক, এরপর বিকেলের দিকে ফ্রি হয়ে ঐশী ওর বাবাকে কল করেছিল। সেই মুহূর্তে কিছুটা এলোমেলো হয়েও বলেছিল, সরি বাবা, আজ আসলে অফিসে একটা কাজ পড়ে গেল হঠাৎ, তাই কিছুতেই বের হতে পারলাম না লাঞ্চ টাইমে। কিন্তু আমি নেক্সট উইকের অ্যাপয়েন্টমেন্ট করে রাখছি আজ, তুমি চিন্তা করো না। কথাগুলো এক নিঃশ্বাসে বলল ঐশী, কিন্তু বাবা সেই সময় খুব নিশ্চিন্তে বলে উঠল, আর নেক্সট উইকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই তোর, আমি ডাক্তার দেখিয়ে এসেছি আজ অভিকের সাথে। কথাটা শুনে ঐশী কয়েক সেকেন্ড অবাক হয়ে গেছিল হঠাৎ। তারপর নিজের মনেই জিজ্ঞেস করেছিল, অভিকের সাথে মানে? ওর সাথে কি করে ডাক্তার দেখাতে গেলে? এই প্রশ্নে বাবা খুব সহজভাবে বলেছিল, আরে অভিক তো আমাকে মাঝে মাঝেই ফোন করে খোঁজ খবর নেওয়ার জন্য, সেরকম আজকেও যখন ফোন করেছিল আমার শরীর কেমন আছে জানতে, তখনই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছিলাম। তখন 2:30 বেজে গেছিল ঘড়িতে অলরেডি। সেই সময়ও তুই আসিসনি শুনে অভিক নিজেই অফিস থেকে আমাকে নিতে চলে এলো। এরপর আর কিভাবে না বলি ছেলেটাকে বল। তাই ওর সাথে গিয়ে ডাক্তারটা দেখিয়ে এলাম। তারপর অভিক যা যা আমার ওষুধ দরকার সেসবও কিনে দিয়েছে, কিছুতেই আমার বারণ শুনলো না। কথাগুলো একটানা বলে এবার থামলো ঐশীর বাবা, কিন্তু ঐশী কেমন নিশ্চুপ হয়ে গেল এখন। অভিক ওর বাবার ফোন করে খোঁজ খবর নেয়, এসব তো জানা ছিল না। যাই হোক, এরপর আর ঐশী বেশি কথা না বলে ফোনটা রেখে দিল সেই মুহূর্তে। কিন্তু রাতে অভিক বাড়ি ফেরার পর ঐশী নিজেই গেছিল এরপর ওর কাছে। অভিক ঐশীকে দেখে একটু অবাকই হয়েছিল যেন। আসলে একই ঘরে থাকলে ঐশী সবসময় নিজের মতনই থাকে, কোনো কথা কোনো শব্দ বলে না অভিককে কখনো। তাহলে আজ হঠাৎ ওর কাছে এসেছে কেন? কথাটা ভাবতেই ঐশী কিছু টাকা ওর সামনের টেবিলে রেখে
বলেছিল স্থির গলায়। শুনলাম বাবাকে আজ তুমি ডাক্তার দেখিয়ে এনেছো, থ্যাঙ্কস। আর এই যে ডাক্তারের ফিস আর ওষুধের টাকাটা রাখলাম টেবিলে, নিয়ে নিও। কথাটা শুনে অভিক কেমন বাকরুদ্ধ হয়ে গেছিল যেন। ঐশী ওকে টাকা ফিরিয়ে দিচ্ছে এই সামান্য একটা ব্যাপারে। কথাটা মনে আসতেই অভিক অসংলগ্নভাবে বলে উঠেছিল, একটা ডাক্তার দেখিয়েছি বাবাকে, শুধু তার জন্য তুমি আমায় টাকা দিচ্ছ? আমি যেটা করেছি মন থেকেই বাবার জন্য। না, কথাটাকে আর শেষ করতে না দিয়েই ঐশী এবার বলল দৃঢ় গলায়, আমরা তোমার কেউ নই অভিক। তুমি তো অনেকদিন আগে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলে এটা, যে আমি একজন বাইরের লোক, আর তোমার কোনো বাইরের লোকের ফ্যামিলির জন্য হিসেব মতন তো কিছু করার কথা নয়। আর আমি তোমার থেকে কোনো হেল্প নেবই বা কেন? কথাগুলো ঐশী অভিকের চোখে চোখ রেখে বলেছিল সেদিন, কিন্তু অভিক এরপর আর নিজেকে সামলাতে পারেনি। হঠাৎ সমস্ত হিসেবের বাইরে গিয়ে অভিক ঐশীকে শক্ত করে ধরেছিল এলোমেলোভাবে। তারপর আবছা চোখেই বলেছিল, একবার কি পুরনো কথাগুলো ভোলা যায় না? আমি যা বলেছিলাম, যেটা করেছিলাম, সব রাগে করেছিলাম। মাথা ঠিক ছিল না আমার সেই সময়ে। মেঘাকে ওই অবস্থায় দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু প্লিজ একবার একটা সুযোগ দেওয়া যায় না আমাকে, ভুলগুলোকে ঠিক করার সুযোগ? কথাগুলো কেমন অসহায় চোখে বলেছিল, কিন্তু ঐশী সেই মুহূর্তে খুব নিস্তেজ গলাতেই বলেছিল অভিককে একটা কঠিন উত্তর। সেদিন অভিকের শক্ত করে ধরে রাখা হাতটা নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ঐশী বলেছিল স্থির গলায়, পারবো না আমি, তুমি যে ব্যবহারগুলো করেছো সেটা আমি কখনো ভুলতে পারবো না। আসলে আমি অনেক ভালোবেসে অনেক মন থেকেই বিয়েটা করেছিলাম, তোমার সাথে সংসার করতে এসেছিলাম। আমি কখনো ভাবতে পারিনি যে এই সম্পর্কটা এত ঠুনকো, এত সস্তা তোমার কাছে, যে একটা খারাপ সময় আসলে তুমি এইভাবে সরে দাঁড়াবে, পুরোপুরি আলাদা করে দেবে নিজের থেকে। যাই হোক, আমি একা বাঁচতে শিখে গেছি এখন, আর পুরনো খারাপ লাগাগুলোকে জীবনে আসতে দিতে চাই না কোনোদিন। আর সত্যি পারবো না আমি তোমাকে বিশ্বাস করতে, কারণ বলা তো যায় না, আবার কোনো খারাপ সময় এলো আর আবার তুমি সব কিছুর জন্য আমাকে রেসপন্সিবল করে দূরে সরিয়ে দিলে নিজের থেকে। কথাগুলো খুব কঠিন গলায় বলে ঐশী দাঁড়ায়নি আর সেদিন অভিকের সামনে ঘরটা খালি করে দিয়ে চলে গেছিল সেই মুহূর্তে। কিন্তু অভিক আজ পাথরের মূর্তির মতন স্থির হয়ে গেছিল যেন কিছুক্ষণ। আসলে ঐশীর কথাগুলোতে খুব বেশি করে বুঝেছিল নিজের ভুলটাকে অভিক, আর বুঝেছিল কিছু ভুলের হয়তো সত্যি কোনো ক্ষমা হয় না। কিন্তু এই দিনটার পর আরও একটা সত্যি অপেক্ষা করছিল ঐশীর জন্য, যেটা এতদিন ঐশীর অজানা ছিল, ওর চাকরির ব্যাপারে। আসলে সেদিন ঐশীর একটা ইনক্রিমেন্ট হয়েছিল অফিসে ওর ভালো পারফরমেন্সের জন্য, তাই বেশ খুশি ছিল প্রথমে। কিন্তু কোম্পানির ডিরেক্টর ওর হাতে ইনক্রিমেন্টের অফিসিয়াল লেটারটা হাতে দিয়ে হাসি মুখে বলেছিল, সত্যি মিস্টার অভিক ঠিকই বলেছিলেন আপনার ব্যাপারে, আপনি ভীষণই এফিশিয়েন্ট। আমাদের কোম্পানির জন্য আপনাদের মতন এমপ্লয়ি দরকার। কথাটা শুনে ঐশী যেন থমকে গেছিল কয়েক সেকেন্ড। তারপর একটু সময় না নিয়েও জিজ্ঞেস করেছিল সোজাসুজি, অভিক সেনগুপ্ত, আপনি চেনেন ওনাকে? এই প্রশ্নে সেদিন কোম্পানির ডিরেক্টর সতীশ বসু একটু হেসেই বলেছিলেন, কি বলছেন কি আপনি? অভিক সেন এত বড় প্রমোটার, বিজনেসম্যান, ওনাকে কে বা না চেনে? আর উনি তো আপনার সিভিটা পাঠিয়েছিলেন আমাকে, কেন আপনি জানেন না? আমি তো ভেবেছিলাম আপনি চেনেন পার্সোনালি ওনাকে। কথাটা শুনে ঐশী আর কোনো উত্তর দেয়নি। ঠিক বলতে পারেনি যে অভিকের ওয়াইফ আসলে যেই সম্পর্কটা আর কদিনের মধ্যে পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, সেই সম্পর্কটা সবার অন্তরালেই থাকুক না হয়। কথাগুলো মনে হওয়ার সঙ্গে সঙ্গেই একটা রাগ এসে ভিড় করেছিল ঐশীর মনে সেদিন। ও তো অভিকের থেকে কোনো হেল্প চায়নি কখনো, তাহলে অভিক ঠিক কী ভেবে ওর চাকরির ব্যবস্থা করলো, তাও পুরো ব্যাপারটা ঐশীর থেকে আড়াল করে? কি প্রমাণ করতে চাইলো অভিক এইসব করে যে ও কত মহান আর ঐশী ঠিক কতটা সাধারণ? কথাগুলো ভীষণভাবে মনে হচ্ছিল ঐশীর, আর নিজেকে খুব ছোট লাগছিল হঠাৎ। তবে সেদিন ঐশী বাড়ি পৌঁছে আর চুপ থাকেনি। অভিক অফিস থেকে ফেরার পরে ঐশী মুখোমুখি হয়েছিল ওর, আর আজ ভীষণ রেগেই বলেছিল, তুমি আমাকে ছোট করে ইনসাল্ট করে ঠিক কি শান্তি পাও বলো তো? আমার চাকরির জন্য তুমি আমাকে রেকমেন্ড করেছিলে, মানে আমার চাকরিটা তোমার কথাতে হয়েছে, আর সেটা এতদিন বাদে আমি জানলাম। আমি তো প্রথমে চাকরিটা হওয়ার পর ভেবেছিলাম যে 6 মাস আগে অ্যাপ্লাই করার পর তখন ওরা কোনো রেসপন্স করলো না, তাহলে এতদিন বাদে কেন হঠাৎ ইন্টারভিউর জন্য ডাকলো? আজ বুঝতে পারলাম উত্তরটা, যে ওরা আমার অ্যাপ্লিকেশনের উত্তর হিসেবে আমাকে ইন্টারভিউ দিতে ডাকেনি, ডেকেছিল শুধু তোমার কথা শুনে। আচ্ছা, তুমি এসব করে কি প্রুভ করতে চাইলে যে আমার কোনো যোগ্যতা নেই, আমি নিজের চেষ্টায় একটা চাকরি পেতে পারি না? তোমার মতন পাওয়ারফুল লোকের হাত না থাকলে আমার কিছু হবে না?
কথাগুলো খুব তীক্ষ্ণ স্বরে বলেছিল ঐশী। অভিক সেই মুহূর্তে যেন অবাক চোখেই দেখছিল ওকে। কতটা খারাপ মানুষ ভাবে ঐশী ওকে, তাই এইভাবে ভাবতে পারছে অভিকের ব্যাপারে। কথাগুলো মনে নিয়ে অভিক সেদিন বলেছিল শান্তভাবে, আমি এত কিছু ভেবে কিছু করিনি, আমি শুধু তোমার নামটাই রেকমেন্ড করেছিলাম। ওদের সিভি পছন্দ হয়েছিল, ওরা ইন্টারভিউতে তোমার কথা শুনে স্যাটিসফাই হয়েছিল বলেই চাকরিটা দিয়েছে তোমাকে। আর এরপর এতদিন ধরে নিজের কাজ দিয়েই তুমি নিজেকে প্রুভ করেছো। আর আমি যতটুকু করেছি সেটা তোমার ভালো ভেবেই করেছি, কারণ একটা সময় তুমি নিজের চাকরি ছেড়েছিলে আমার বোনের ট্রিটমেন্টের জন্য, আর এই স্যাক্রিফাইসটা আমি কখনো ভুলবো না। যাই হোক, জানি এরপরও তুমি আমাকেই খারাপ ভাববে, আর নিজের হয়ে কিছু বলার নেই আমার। অ্যান্ড সরি তোমাকে না বুঝে হার্ট করে থাকলে, সরি ফর এভরিথিং। কথাগুলো বলেই অভিক আর থাকেনি ঐশীর সামনে। আসলে খুব কষ্ট হচ্ছিল ওর। ঐশীর ওকে দিনের পর দিন নিজের থেকে এত দূরে সরিয়ে দেওয়াটা ঠিক যেন কাটার মতন বিঁধছিল মনে। চোখটা আবছা হয়ে আসছিল হঠাৎ জলে, কিন্তু এই কষ্টটা, এই জলটা ঐশীর সামনে দেখানো যাবে না, তাহলে হয়তো ভাবতে পারে অভিক নাটক করছে। তাই চুপচাপ চলে গেছিল ঘর থেকে। কিন্তু ঐশী এই সময় অভিকের কথাগুলো ভেবেছিল আরেকবার ঠান্ডা মাথায়। আর কেন জানে না মনে হয়েছিল ও কি অভিককে একটু বেশি বলে ফেললো। ও কি সত্যি ভুল বুঝেছিল অভিককে? এতটা হয়তো না বললেও চলতো। কিন্তু এর পরের দিন একটা কথা জেনে ঐশীর সত্যিই হঠাৎ খুব খারাপ লেগেছিল। সেদিন ব্রেকফাস্ট করতে গিয়ে ও বাড়ির কাজের লোকের কাছ থেকে শুনেছিল অভিকের কথা। অভিক আসলে সেদিন খুব সকাল সকাল বেরিয়ে গেছিল অফিসে কিছু না খেয়েই। ঐশী যদি সেটা জানতো না, কিন্তু বাড়ির কাজের মাসি মালতীদি ওকে না দেখে ঐশীকে জিজ্ঞেস করেছিল, অভিক স্যার কি বেরিয়ে গেছে, খাবে না ব্রেকফাস্ট? কথাটা শুনে ঐশী একটু আনমনেই বলেছিল, আমি জানি না, আমি দেখিনি ওকে সকাল থেকে। কিন্তু এটা শুনে মালতীদি কিছু না ভেবেই বলে উঠেছিল, কিন্তু স্যার তো কাল রাতেও কিছু খায়নি, আর আজ ব্রেকফাস্টও করলো না। আজকাল যে কি হয়েছে, স্যারের খাওয়া দাওয়ার আর কোনো ঠিকই নেই। কথাগুলো আপন খেয়ালে বলে মালতীদি রান্নাঘরে চলে গেলেও ঐশী কেমন থমকে গেছিল যেন। কাল রাতে অভিক কিছু খায়নি, আজকাল ঠিক করে খাওয়া দাওয়াও করে না। কথাটা ভেবেই অভিকের বিবর্ণ ফ্যাকাশে মুখটা ভেসে উঠেছিল হঠাৎ চোখের সামনে। সত্যি কি অভিক আর নিজের খেয়াল রাখে না? ও কি ভেতরে ভেতরে খুব খারাপ আছে? প্রশ্নটা যেন অজান্তেই মনে এসে ভিড় করেছিল ঐশীর। সেদিন রাতে অভিক যখন বাড়ি ফিরেছিল তখন ঘড়িতে 11টা। ইচ্ছে করে আজকাল অফিসে কিছুটা বেশি সময় কাটায়, কারণ বাড়িতে একই ঘরে থেকে ঐশীর সাথে যে নিস্তব্ধতার সম্পর্কটা আজকাল তৈরি হয়েছে, সেখানে দম বন্ধ লাগে ওর। আর সত্যি আজকাল নিজেকে খুব বাড়তি অপ্রয়োজনীয় মনে হয় কেমন সবার কাছে। ঐশী, মেঘা, এই দুজন কাছের মানুষই তো আজ ওর থেকে মুখ ঘুরিয়ে রেখেছে। কেউ ওকে সামনে দেখতে অবধি চায় না নিজেদের। তাহলে অভিক একতরফা আর কত চেষ্টা করবে? কথাগুলো ভাবলেই সেদিন মেঘার ঘটনাটা মনে পড়ে যায় ওর। মেঘা অমৃত বলে ছেলেটাকে খুব খুশি মনে আলাপ করাতে নিয়ে এসেছিল ওর সঙ্গে অফিসে। 3 বছরের রিলেশন ওদের। এখন অমৃত একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছে। মেঘাও পার্টনারে স্টার্ট আপে, তার জন্য কিছু টাকা ফান্ডিং দরকার। সেই কারণেই আরও মেঘা ওকে নিয়ে এসেছিল অভিকের কাছে। অভিকও সহজ মনে কথা বলেছিল ওর সঙ্গে প্রথমে। মেঘা যে ছেলেটাকে নিয়ে ভীষণ সিরিয়াস এটাও শুরু থেকেই বুঝেছিল, কিন্তু তাল কাটলো অরূপের কথা শুনে। অরূপের পুরনো পাড়াতে থাকতো নাকি এই ছেলেটা আগে। ছেলেটা ড্রাগস নেয়, এমনকি বাইক চুরির জন্য নাকি জেলও খেটেছে 1 মাস। অভিক কথাটা শুনে বিশ্বাস না করতে চাইলেও ফেলেও দিতে পারেনি সবটা। অরূপ ওর অফিসে এতদিন কাজ করছে, অভিকের খুবই বিশ্বস্ত লোক। অরূপ এত বাজে কথা বলবে না কখনো। কথাগুলো ভেবেই ও অমৃতের খোঁজ খবর নিতে শুরু করেছিল ভালোভাবে। ব্যবসার জন্য পুলিশের অনেক বড় বড় পোস্টের লোকেদের চেনা আছে অভিকের। তাদেরই কাজে লাগিয়ে সবটা জানতে পেরেছিল অভিক। ওই ভালো মানুষ চেহারাটার আড়ালে অমৃত আসলে একজন ড্রাগিস্ট। ক্রিমিনাল রেকর্ডও আছে ওর। শুধু তাই না, মেঘার অমৃতের ব্যাংক ডিটেলস চেক করে জানতে পেরেছিল মেঘার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকবার 30-40 হাজার করে টাকার ট্রানজ্যাকশন হয়েছে অমৃতের অ্যাকাউন্টে। এরপর অভিকের কাছে সবটা খুব স্পষ্ট হয়ে গেছিল। শুধুমাত্র টাকার জন্য এই ছেলেটা আছে মেঘার সঙ্গে, বাকি সবটা অভিনয়। আর মেঘার মতন সরল মেয়েকে এইভাবে মিথ্যে কথা বলে ঠকিয়ে নেওয়া ভীষণ সহজ। কথাগুলো বুঝতে পেরেই অভিক অমৃতের এগেইনস্টে লিগ্যাল স্টেপ নিয়েছিল। টাকা তছরূপের কেস করে দিয়েছিল অমৃতের এগেইনস্টে। আর মেঘার থেকে যাতেও দূরে থাকে তার জন্য কমিশনারকে দিয়ে থ্রেটও দেখিয়েছিল অভিক এই ছেলেটাকে। কিন্তু এই পুরো ব্যাপারটাই অ্যাকসেপ্ট করতে পারেনি মেঘা কিছুতেই। অভিক এইসব হওয়ার দিন বাড়ি এসে মেঘাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল অমৃতের সত্যিটা, কিন্তু মেঘা কোনোভাবে বিশ্বাস করেনি অভিককে। কোনো কথা শুনতেই চায়নি ওর। আসলে অভিক সবসময় মেঘাকে নিয়ে এতটা প্রোটেক্টিভ ছিল বলেই হয়তো মেঘা মনে মনে বিশ্বাস করে নিয়েছিল যে অভিক ইচ্ছে করে ভেঙে দিয়েছে ওদের সম্পর্ক।
সম্পর্কটা। কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলের সঙ্গে অভিক নিজের বোনের রিলেশনটা মানতে পারেনি আসলে, তাই সব শেষ করে দিয়েছে এইভাবে। সেদিন কথাগুলো মেঘা মুখের ওপর বলেছিল অভিককে, তারপর রাত্রিবেলা কিছু না বলে নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। এরপর অভিককে কিছু না জানিয়ে মন্দিরে গিয়ে অমৃতের সঙ্গে বিয়ে করে নিয়েছিল সেদিন অভিক। তবে অনেক চেষ্টা করেছিল মেঘার সাথে যোগাযোগ করার, পুলিশের থ্রু দিয়ে শেষে খুঁজে বার করেছিল বোনকে, কিন্তু মেঘা কিছুতেই কোনো রকম কথা বলতে চায়নি অভিকের সাথে। আর মেঘা যেহেতু একজন অ্যাডাল্ট, তাই পুলিশও কোনোভাবে জোর করতে পারেনি ওকে অভিকের সাথে যোগাযোগ রাখার জন্য। এরপর এতগুলো দিন কেটে গেছে, মেঘা অভিকের সাথে কোনো রকম কন্ট্রাক্ট রাখে না, যদিও অমৃত আসে প্রত্যেক মাসে নিয়ম করে অভিকের কাছে হাত পেতে টাকা নিতে। নিজে তো কোনো কাজকর্ম করে না আসলে, সংসার চালানোর সমস্ত খরচ তাই নেয় অভিকের কাছ থেকে। আর অভিকও কখনোই টাকা দিতে না করে না নিজের বোনের কথা ভেবে। বোন মুখ ঘুরিয়ে থাকলে অভিক তো কখনো পারবে না সেটা করতে। দূরে থেকে সব রকমভাবে চেষ্টা করবে মেঘার খেয়াল রাখার, টাকার জন্য যাতে ওর কোনো রকম অসুবিধা না হয় রোজকার জীবনে। তাই অমৃতকে কখনো খালি হাতে ফেরায় নাও। আর মেঘার খোঁজ খবর নেওয়ার জন্য একমাত্র এই ছেলেটাই তো ভরসা, নইলে তো কোনো যোগসূত্র নেই আর ওদের। মেঘা তো এতদিন হয়ে গেল অভিকের কোনো রকম ফোন অবধি রিসিভ করে না আসলে, কোনো কথা বলতে চায় না। আর ওর কাছে অভিক এখন ওর সব থেকে দূরের লোক, যে ইচ্ছে করে ওর এতদিনের রিলেশনটা শেষ করতে চেয়েছিল এক মুহূর্তে। তাই দাদার ওপর ভীষণ রাগ ওর। এমনকি অমৃত যে প্রত্যেক মাসে অভিকের কাছে আসছে টাকার জন্য, এই কথাটাও মেঘা জানে না। জানলে নাকি কোনোদিন ওই টাকা ছুঁয়ে দেখতো না মেঘা। অমৃতই প্রত্যেকবার এসে এইসব বলে যায় অভিককে, আর অভিক কেমন বাকরুদ্ধ হয়ে যায় যেন। বিশ্বাস করতে পারে না যে যেই বোন ছোটবেলা থেকে দাদা ছাড়া কিছু বুঝতো না, সে আজ মাসের পর মাস ওর থেকে এইভাবে মুখ ঘুরিয়ে থাকতে পারে, এইভাবে ভুলে থাকতে পারে অভিককে। তাহলে কি ঐশী ঠিকই বলতো? অভিকের প্রচন্ড কনসার্ন, প্রচন্ড প্রোটেক্টিভ নেচারই মেঘার মনে খারাপ লাগা তৈরি করেছিল ওর জন্য, আর সেটা এইভাবে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করে দিল দুজনের। কথাটা যতবার মনে হয় ভেতরে ভেতরে শেষ হয়ে যায় যেন অভিক। প্রচন্ড নিঃস্ব একা মনে হয় ওর নিজেকে, মনে হয় শুধুমাত্র নিজের ভুলের জন্যই আজ ওর পাশে কেউ নেই। মেঘা ঐশী দুজনেই আজ ওকে ছেড়ে চলে গেছে বহুদূরে, আর কখনো না ফেরার জন্য। কথাগুলো সেদিন অফিস থেকে ফিরে মেঘার ফাঁকা ঘরটায় ঢুকে ভীষণ মনে হচ্ছিল আবারও অভিকের। আর স্থির দৃষ্টিতে ও তাকিয়েছিল টেবিলে রাখা মেঘার হাসি মুখের ছবিটার দিকে। সেই মুহূর্তে ঐশী এসেছিল এই ফাঁকা ঘরে একটা খাবারের প্লেট হাতে। অভিক তবে খেয়াল করেনি ওকে, ও আসলে কেমন নিষ্পলকভাবে তাকিয়েছিল মেঘার ছবির দিকে, আর আকাশ পাতাল ভেবে যাচ্ছিল এক মনে। কিন্তু ঐশী এই মুহূর্তে খেয়াল করেছিল এই বদলে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া অভিককে। কেমন যেন ফ্যাকাশে দুর্বল লাগছিল ওকে, চোখ দুটোর মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল আজ। ঐশী যেন না চাইতে খেয়াল করেছিল সবটা, আর মনে মনে থমকে গেছিল হঠাৎ। তাহলে কি অভিক খুব খারাপ আছে? মেঘা ওর দুজনের চলে যাওয়াটা কি মানতে পারেনি অভিক? ভীষণ বড় ধাক্কা লেগেছে ওর। কথাগুলো যেন আনমনে মনে হয়েছিল ঐশী, আর সেই ভাবনার ভিড়েও আলতো স্বরে ডেকেছিল অভিককে। অভিক এরপর নিজের চিন্তাগুলো থেকে বেরিয়ে তাকিয়েছিল ঐশীর দিকে। ঐশী এই মুহূর্তে খাবারের প্লেটটা ওর সামনে নিয়ে এসে বলেছিল আস্তে গলায়, কালকে আমার অতটা রিয়াক্ট করা উচিত হয়নি তোমার ওপর, সরি। আর খাবারটা এনেছি, খেয়ে নিও, কাল রাতের মতো না খেয়ে থেকো না আর। কথাগুলো একসাথে বলে ঐশী চলে যেতে যাচ্ছিল সেদিন, কিন্তু থমকে গেল অভিকের কথায়। অভিক কেমন স্থির গলায় ওকে কিছু না ভেবেই বলে উঠেছিল, আজ আমার সঙ্গে খাবে প্লিজ, একটা দিনের জন্য। আসলে একা একা খেতে আমার ভালো লাগে না, রোজ কষ্ট হয়। কথাটা শুনে ঐশী নিজেও কেমন স্থির হয়ে গেছিল হঠাৎ। অভিকের ভাঙা চেহারা, চোখের কোণের কালিটা যেন আরো বেশি করে চোখে পড়েছিল ওর এই মুহূর্তে। আর খারাপ লাগছিল খুব মন থেকে এই ছেলেটার জন্য। সেদিন ঐশী এরপর কিছুটা নরম স্বরেই ওকে বলেছিল, তুমি একটু ওয়েট করো, আমি খাবার নিয়ে আসছি। এরপর ওরা অনেকদিন বাদে একসাথে খেয়েছিল আজ, যদিও সময়টা নিস্তব্ধতাই মোড়া ছিল সারাক্ষণ, কেউই কোনো কথা খুঁজে পাচ্ছিল না ঠিক বলার মতন। তবে আজ হঠাৎ এই এক আলোকবর্ষ সমান দূরত্বটা একটু হলেও যেন কেটেছিল দুজনের মধ্যে শব্দহীনভাবে। সেদিনের পর কটা দিন কেটে গেছে ক্যালেন্ডারের পাতা থেকে, আজ 22শে ফেব্রুয়ারি। প্রত্যেক বছরের মতন এই বছরও দিনটা খুব স্পেশাল অভিকের জন্য, কারণ আজ মেঘার বার্থডে। আজকের দিনে অভিক মন্দিরে যায়, অনাথ আশ্রমে বাচ্চাদের খাওয়ায়, গিফট দেয়, সবই বোনটার ভালো থাকার জন্য। যদিও এই বছর সবই আলাদা, মেঘা আজ ওর থেকে অনেক দূরে, তাও ওর বিশ্বাস আজকের দিনে মেঘা কিছুতে নিজের দাদার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। আজও অভিকের সাথে অন্তত একবার কথা বলবে। কথাগুলো ভেবেই সকালে উঠেছিল রোজের মতন। কাল রাতেও ঠিকভাবে ঘুম হয়নি অভিকের, মাথার এক পাশটা ভার হয়ে আছে তাই খুব। তবে এটা নতুন না, কদিন ধরে খুব ক্লান্ত লাগে অভিকের, খেতে কিছুই ঠিক ইচ্ছে করে না, ভেতরে ভেতরে খুব উইক লাগে যেন। তবে এগুলোকে আর কোনো কষ্ট বলে মনে হয় না অভিকের। মনের মধ্যে সারাক্ষণ দুজন মানুষের জন্য যেই ফাঁকা ভাব, শূন্যতাটা ঘিরে থাকে ওকে, তার যন্ত্রণার কাছে শরীরের অন্য কোনো কষ্টই ফিল হয় না বিশেষ।
কথাটা আনমনে ভাবতে ভাবতে উঠতে যাচ্ছিল সেদিন সোফা থেকে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারলো না ঠিক যেন। অভিকের মাথাটা ঘুরে গেল হঠাৎ এখনই। ও টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল মাটিতে সেই মুহূর্তে, কিন্তু তখনই ঐশী এসে ওকে আঁকড়ে ধরলো শক্ত করে। ও অফিসে যাওয়ার জন্য রেডি হতে হতে আনমনে অভিককে দেখছিল। আসলে কাল রাতে জল তেষ্টায় যখন ঘুম ভেঙে গেছিল ওর, অভিককে তখন ভীষণ কুঁকড়ে শুয়ে থাকতে দেখেছিল সোফায়, কেমন কাঁপছিল ঘুমের ঘোরে। ওই সেই দৃশ্য দেখে নিজেকে আর আটকাতে পারেনি, অভিকের কাছে গিয়ে চাদর চাপা দিয়ে দিয়েছিল ওকে। কিন্তু ঘুমের মধ্যে ওর চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছিল ছেলেটার শরীর ঠিক নেই বিশেষ, আর আজ সকালে মিলেও গেল সেটা। কথাগুলো আনমনে ভাবতে ভাবতে অভিককে জিজ্ঞেস করেছিল সেদিন, কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগছে? আজকের দিনটা রেস্ট নাও তাহলে, বেরিও না কোথাও। কথাগুলো কপালে চিন্তার ভাঁজ নিয়েই বলেছিল ঐশী অভিককে। কিন্তু এই মুহূর্তে অভিক একটু যেন অবাকই হয়ে গেছিল ওকে নিয়ে ঐশীর কনসার্ন দেখে। তবে জানে এটা সাময়িক, কিছুক্ষণ পরে আবার সব আগের মতন হয়ে যাবে। ঐশী এই শক্ত করে ধরে রাখা হাতটা ছেড়ে দেবে নিজের। কথাগুলো মনে আসতেই অভিক একটু ক্লান্ত স্বরে বলেছিল, কিছু হয়নি আমার, ঠিক আছি। আর আজ তো বাড়িতে বসে থাকলে হবেই না আমার, মেঘার জন্মদিন যে, অনেক কাজ। মন্দিরে যেতে হবে ওর নামে পুজো দিতে, তারপর অনাথ আশ্রমে। আসলে বাচ্চাদের খাওয়াই আজকের দিনটা আমি, তাই কোনোভাবেই বাড়িতে থাকলে হবে না। কথাগুলো খুব জোর দিয়ে বলেছিল অভিক, যদিও ওর চোখ মুখ পুরো বসে গেছিল যেন। অভিকের যে ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে শরীরটা, সেটা ওকে দেখলেই বোঝা যাচ্ছিল স্পষ্ট। কিন্তু সবটা খেয়াল করে ঐশী আর আটকায়নি ওকে, জোর করেনি বাড়িতে থাকার জন্য। আসলে ওদের সম্পর্কটা তো আর সেই জায়গায় নেই যেখানে অনেক চিন্তা, অনেক কনসার্ন দেখানো যায় একজন আরেকজনের প্রতি। ঐশীর মনে পুরনো দিনগুলো, পুরনো খারাপ লাগাগুলো যে এখনো জমে আছে ভীষণভাবে। তাই অভিকের সাথে মাপা দূরত্ব রেখে চলাটাই নিয়ম। সেই জন্যই ঐশী আর আজ কোনো কথা বাড়ালো না এই মুহূর্তে, যেতে দিলে অভিককে ওই শরীরে নিশ্চুপে। তবে এরপরও সারাদিন ঐশী কোনোভাবেই নিজেকে আটকাতে পারেনি অভিকের চিন্তা থেকে। কারণে অকারণে বারবার শুধু অফিসে মনে পড়েছে ওর অভিকের ওই ফ্যাকাশে মুখটা, যেইভাবে মাথা ঘুরছিল আজ ছেলেটার সকালে যদি শরীরটা আরো খারাপ হয়। কথাটা যেন মাঝে মাঝে মনে এসে ভিড় করেছে ঐশীর। আর সেদিন কাজের মাসি তো বলল অভিকের খাওয়া দাওয়া অনেকদিন ঠিক নেই একদম। তার উপরে বিয়ের পরপরই তো ওর অ্যানিমিয়া ধরা পড়েছিল, লো প্রেশারের প্রবলেমও ছিল ছেলেটার। সেই সময় ঐশী অভিকের খাওয়া দাওয়ার সব সময় খেয়াল রাখতো খুব, মনে করে ওষুধ দিত ওকে আয়রনের। কিন্তু এখন এইভাবে যত্ন কি অভিক নিজের নেয়? মেঘা থাকলেও না হয় ওকে দেখার কেউ একজন থাকতো, কিন্তু মেঘার চলে যাওয়াটাও তো অভিকের কাছে কম ধাক্কা নয়। সবটা মিলিয়ে অভিকের শরীরটা ভেতরে ভেতরে ভেঙে পড়ছে না তো? কথাগুলো যেন না চাইতেও আজ ভেবে ফেলছিল ঐশী কাজের ভিড়ে সারাক্ষণ। যাই হোক, এইভাবে দিনটা কেটে যাওয়ার পর ঘড়ির কাঁটা যখন 7টা, তখন ঐশী বেরিয়েছিল অফিস থেকে। আজ আবার বাবাকে কিছু ওষুধ কিনে দেওয়ার আছে, সেই সব করে বাবার বাড়ি পৌঁছে দিয়ে যখন এই বাড়ি এসেছিল তখন ঘড়িতে 8:30। তবে আজ ঘরে ঢুকে থমকে গেছিল। অন্ধকারের মাঝে অভি কেমন নিস্তব্ধ হয়ে বসে আছে একা মাটিতে। ঐশীর ওকে দেখে হঠাৎ কেমন লেগেছিল যেন, ছেলেটা ঠিক আছে তো? কথাটা মনে আসতেও তাড়াতাড়ি গেছিল অভিকের কাছে। তারপর ওর পাশে বসে আস্তে গলায় জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোমার, এইভাবে মাটিতে বসে আছো কেন, শরীর ঠিক আছে তো? প্রশ্নগুলো একসঙ্গে জিজ্ঞেস করেছিল ঐশী, কিন্তু অভিক এই প্রশ্নে কিছুটা সময় নিয়ে কেমন ক্লান্ত স্বরে উত্তর দিয়েছিল, মেঘা আজকের দিনেও একবার কথা বলল না আমার সঙ্গে, একবার ফোন অবধি রিসিভ করলো না। অমৃত এসেছিল আজ অফিসে টাকা নিতে, আমি ওকেও বললাম একবার অন্তত মেঘার সাথে যদি কথা বলিয়ে দেওয়া যায় আমার, কিন্তু অমৃত বলল মেঘা আমার নামটাও করেনি নাকি আজ সকাল থেকে, ও কোনো রকম যোগাযোগ করতে চায় না আর। কথাগুলো বলতে বলতে অভি কেঁদে ফেলেছিল হঠাৎ নিঃশব্দে, কেমন যেন ঘোরের মধ্যে ছিল। ঐশী যে অমৃতকে চেনে না এটা মাথাতেই ছিল না অভিকের। তবে ঐশী সবটা না বুঝলেও এটা বুঝেছিল যে ছেলেটা অনেক বড় ধাক্কা খেয়েছে আজ। মেঘার এইভাবে মুখ ঘুরিয়ে থাকা, ওর থেকে অচেনা হয়ে থাকা অভি কিছুতে মেনে নিতে পারছে না। ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, তাই ভেতরে ভেতরে কথাটা মনে হতে ঐশী খেয়াল করলো অভি কেমন নিস্তেজ হয়ে গেছে যেন, কথা বলার অবস্থাতেও আর ঠিক নেই। ঐশী এবার আর চুপ না থেকে বলে উঠল, ওঠো তুমি মাটি থেকে, তোমার শরীর ঠিক নেই, ওঠো প্লিজ। কথাটা বলে ঐশী অভিকের হাতটা ধরেছিল, আর হঠাৎ বুঝতে পেরেছিল ওর শরীরের উষ্ণতাটা, জ্বরে গা পুড়ে যাচ্ছে ছেলেটার। ঐশী এটা দেখে ওর কপালে গালে হাত দিয়েছিল। সত্যি ছেলেটার ভীষণ জ্বর, সেই জন্যই এরকম নিস্তেজ হয়ে গেছে একদম। কথাটা ভেবে ঐশী সেই মুহূর্তে অভিককে ধরে তোলার চেষ্টা করেছিল মাটি থেকে, কিন্তু অভিকের কোনো শক্তি ছিল না আর, ঠিক সমস্ত শরীরের ভারটাই তাই ঐশীর ওপর দিয়ে দিয়েছিল আজ। ঐশী তবে অভিককে খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল এই সময়ে। আর অনেকদিন বাদে এই প্রথম অভিকের শরীরের গন্ধটা পেয়েছিল যেন হঠাৎ খুব কাছ থেকে।
অভিককে এই অবস্থায় দেখে আসলে ঐশী আর আগের রাগ অভিমানগুলো রাখতে পারেনি নিজের মনে, বরং তার জায়গায় একরাশ চিন্তা এসে জড়ো হয়েছিল মনে। সেদিন এরপর ঐশী অভিককে আর দূরে রাখেনি নিজের থেকে, খাটে এনে শুয়েছিল ওকে। তবে এরপর অভিক পুরোপুরি সেন্সলেস হয়ে গেছিল সেদিন। ঐশীর ওর এরকম অবস্থা দেখে হাত পা ঠান্ডা হয়ে এসেছিল যেন। ও তাড়াতাড়ি ওদের চেনা ডাক্তারকে ফোন করেছিল। ডক্টর বসু এর আগেও দেখেছে অভিককে, উনি বুঝবে ভালো ওর অবস্থা। এরপর প্রায় 1 ঘন্টা বাদে ডক্টর বসু এসে দেখেছিল অভিককে অনেকদিন ধরে ঠিকভাবে কিছু খায়নি ছেলেটা, শরীরে রক্ত একদম কম আর প্রেশারও খুব লো, তার উপর এতটা টেম্পারেচার, তাই রিকভার হতে টাইম লাগবে। কথাগুলো বেশ চিন্তা নিয়ে বলেছিলেন উনি। ঐশী সেই মুহূর্তে এইসব শুনে থমকে গেছিল যেন। অভিকের ফ্যাকাশে চেহারা, নিস্তেজ শরীরটা দেখেও কেমন শেষ হয়ে যাচ্ছিল ভেতরে ভেতরে। মনে হচ্ছিল ঐশী কেন একটু দেখলো না অভিককে। ও তো এসে শুনেছিল অভিক ঠিকভাবে খায় না কিছু, তাহলে কেন কথাটার কোনো গুরুত্ব দিল না ও? এত কিসের রাগ যে এতটা শরীর খারাপ, এটা বুঝেও ও বুঝলো না ঐশী। সেদিন এসব ভাবনার ভিড়ে সারা রাত বসেছিল ঐশী অভিকের মাথার কাছে, ভিজে রুমাল দিয়ে বারবার কপালটা ভিজিয়ে দিচ্ছিল যাতে জ্বরটা কমে। অভিক যতবার জ্বরের ঘোরে কেঁপে উঠছিল কষ্টে, ঐশী ওকে সামলাচ্ছিল ধরে, মাঝে মাঝে শক্ত করে হাতটা আঁকড়ে ধরছিল অভিকের। এখনকার মতো এই পর্যন্ত থাক, এর অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দিচ্ছি। আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।